নমস্কার, আমি সারজু আলম। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সেই দেশের সকল শিক্ষার্থীরা কেন বিক্ষোভ করছে, কি কারণে বিক্ষোভ করছে, আর এর কোনো সলিউশন আছে কিনা, আজ আমার এই ভিডিওতে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। বিক্ষোভ কি কারণে ঘটছে জানতে গেলে আমাদের 1971 সালের ঘটনা জানতে হবে, যে সময় পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা পাওয়ার জন্য বাংলাদেশের যোদ্ধারা, যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলে অভিহিত করি, সেসব যোদ্ধারা সে সময় পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে তারা দেশ স্বাধীন করেছিল। এই জন্য সেই সময়কার সরকার, শেখ মুজিবুর রহমানের সময়কার সরকার সেই সব মুক্তিযোদ্ধাদের এবং তার পরিবারের জন্য 30% সরকারি চাকরির জন্য কোটার ব্যবস্থা করে। এই কোটা পদ্ধতি হচ্ছে এই বিক্ষোভের মূল কারণ। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে কোটার প্রায় 56% কোটার মধ্যেই আছে, আর মধ্যে আছে, যার মধ্যে মুক্তিযোদ্ধার কোটা 30%, নারীদের জন্য কোটা 10%, পিছিয়ে পড়া উপজাতির জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 1% এবং জেলা ভিত্তিক কোটা হচ্ছে 10%, এবং বাকি 44% মেধার ভিত্তিতে অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে, এইসব মেধার ভিত্তিতে যেসব পরীক্ষার্থী এরা অনেক বেশি নাম্বার পেয়েছে, ওই কোটার পদ্ধতিতে পাওয়া ছাত্রছাত্রীদের থেকে বেশি নাম্বার পেয়েছে, কিন্তু তারা তা সত্ত্বেও সরকারি চাকরিতে বঞ্চিত হয়েছে। এই ইস্যুটি আগেও তোলপাড় সৃষ্টি করেছিল বাংলাদেশে, তবে তখনকার সরকার এই বৃহৎ ছাত্র আন্দোলনের মুখে পড়ে সমস্ত কোটা সিস্টেমকেই বাতিল করে দিয়েছিল। পরবর্তীকালে হাইকোর্ট 5ই জুন 2024 তারিখে সেই রায়টাকে বাতিল করে আবার কোটা সিস্টেমকে পুনর্বহাল করে। কারণ 1971 সালে সেই মুক্তিযোদ্ধাদের পরিবাররা পিটিশন দাখিল করে এবং তারই ভিত্তিতে আবার সেই কোটা সিস্টেমকে পুনর্বহাল করে। এরপরই আবার এই বিক্ষোভের সূচনা হয় এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে স্থগিত রেখে 7ই আগস্টের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেয়। তার সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়ে যায়। বাংলাদেশে কিছু বেসরকারি চাকরির সুযোগ থাকলেও বেশিরভাগ পরীক্ষার্থীরা সরকারি চাকরিকে প্রেফারেন্স দেয়। বাংলাদেশে প্রতি বছর 4 লাখের বেশি স্নাতক পরীক্ষার্থী পাস করে। তার মধ্যে 3,000 জন সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিবাদকারীরা এই 30% যে মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটার পদ্ধতি চালু আছে, সেই কোটা পদ্ধতিটাকে বাতিল করতে বলে। তারা বলে এটা একটা বৈষম্যমূলক এবং তারা এর পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার ব্যবস্থার কথা জানায়। কিন্তু বিক্ষোভ এতই ভয়াবহ আকার ধারণ করে যে বাংলাদেশের জেলা নরসিংদীতে একটা কারাগারে বিক্ষোভকারীরা প্রথমে কারাগারের মধ্যে থাকা কয়েকশো জেলবন্দি আসামিকে তারা বের করে দেয়। আসামিরা তার ফলে পালিয়ে যায় এবং তারপরে সেই জেলটাকে আগুন লাগিয়ে দেয়। ক্যাম্পাস লকডাউন এবং বিক্ষোভ ভাঙতে সরকার সারা দেশ জুড়ে পুলিশ এবং অসামরিক বাহিনী মোতায়েন করেছে। খবরে বলা হয় যে শুক্রবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং গুলি এবং কাঁদানে গ্যাস ছোড়ে। রাজধানী ছাড়াও দেশের 47টি জেলাতে সারাদিন ধরে বিক্ষোভ, অবরোধ এবং পুলিশের ওপর হামলা, গুলি, কাঁদানে গ্যাস সংঘাতের ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4র্থ মেয়াদে ক্ষমতায় জয়ী হওয়ার পর থেকে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এখনো পর্যন্ত যখন এই ভিডিওটা বানানো হচ্ছে তখন পর্যন্ত নিহতের সংখ্যা 105 জন দাঁড়ায়, তবে সরকার পক্ষে নিহতের সংখ্যা কিছু বলা হয়নি। তবে বাংলাদেশে থাকা ভারতীয়রা নিরাপদে আছে সে সম্পর্কে জানায় ভারতের বিদেশ মন্ত্রক রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, ভারতে প্রায় 8,500-এর বেশি ছাত্রছাত্রী আছে যারা প্রায় মেডিকেল স্টুডেন্ট। তারা সবাই নিরাপদে আছে এবং তাদের জন্য একটা হেল্পলাইন চালু করেছে। একটি তথ্য অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা বাংলাদেশে 2.5 লাখের বেশি, অর্থাৎ 1,000-এ 1.2 জন মুক্তিযোদ্ধা রয়েছে, অর্থাৎ সমগ্র বাংলাদেশের জনসংখ্যার 0.12%।
আর কোটার পরিমাণ মুক্তিযোদ্ধাদের জন্য 30%, অর্থাৎ প্রতি 1000-এ 1 থেকে 1.5 জন মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ 300। অথচ বাংলাদেশের সংবিধানে 19-এর 1, 29-এর 1 এবং 29-এর 2 অনুচ্ছেদে সমস্ত নাগরিকদের সমান সুযোগের কথা বলা হয়েছে চাকরির ক্ষেত্রে। যে কোনো দেশের উন্নতিতে ছাত্র সমাজ একটা বড় ভূমিকা পালন করে, তাই দেশের সরকারের উচিত ছাত্রদের সঙ্গে এই বিষয়ে কথা বলা, তাহলে এই বিক্ষোভ থামানো সম্ভব হবে।